জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 4 গুণ বৃদ্ধি করা এবং প্রতিটি ওয়ার্ডে সেনাবাহিনীর অধীনে যৌথ বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপনের ফলে জনগণের প্রকৃত মুক্তি আসবে বলে মনে করে জনমুক্তি আন্দোলন। তো এই ধারণার পক্ষে যুক্তিটা কি? অনেকে অনেক কিছু ভাবতে পারেন, তো তার আগে যুক্তিটা আগে শুনবেন তো, যে কেন বেশি গুরুত্বপূর্ণ, কেন সামাজিক, অর্থনৈতিক, জাতীয় নিরাপত্তা, দেশের স্বার্থে এটাকে আমি তুলে ধরছি। দেশের স্বার্থে ব্যাপক কাজে আসবে এটা, এই ধারণা কোনো রাজনৈতিক দলগুলো দেয়নি, দিবে না। অতীত থেকে আজ পর্যন্ত পর্যালোচনা করেন, কোনো রাজনৈতিক সরকার বা দল এগুলো উত্থাপন করেনি। জনমুক্তি আন্দোলন যেটা করছে, নিরাপত্তা এবং স্থিতিশীলতা, ব্যাপক নিরাপত্তা কভারেজ হবে। প্রতিটি ওয়ার্ডে সেনাবাহিনীর স্থায়ী ক্যাম্প থাকলে তা দেশের জন্য প্রতিটি প্রান্তে নিরাপত্তা নিশ্চিত করবে। এটি বিচ্ছিন্নতাবাদ, তারপর সন্ত্রাসী কার্যকলাপ এবং স্থানীয় অপরাধ দমনে অত্যন্ত কার্যকর হবে, নিশ্চিত হবে। জনগণের মধ্যে নিরাপত্তা অনুভূতি বৃদ্ধি পাবে, কারণ কোন এমন বাহিনী আছে যার প্রতি জনগণ এতটা বিশ্বাস করে? একমাত্র সেনাবাহিনী। এবং জনগণের দৈনন্দিন জীবন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে খুব ভালো প্রভাব ফেলবে। আর একটা বিষয়, দ্রুত একটা পদক্ষেপ আসবে যে কোনো জরুরি পরিস্থিতিতে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাথে সাথে সেনাবাহিনী পৌঁছতে পারবে। যেমন প্রাকৃতিক দুর্যোগ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলেন, বা বড় কোনো আকারের দুর্ঘটনা বলেন, সেনাবাহিনী এখানে দ্রুত পদক্ষেপ নিতে পারবে। এতে মানুষের জীবন সুন্দর হবে, সম্পদের ক্ষয়ক্ষতি কমে আসবে। কেন? আপনি একটু ভাবেন, আপনার ওয়ার্ড কিন্তু বেশি বড় নয়, আপনি একজন ওয়ার্ডের বাসিন্দা, আমি একজন ওয়ার্ডের বাসিন্দা। আমি জানি আমার ওয়ার্ডে, আমি যে ঘরে বসে আছি, আমি ইচ্ছে করলে আমার ওয়ার্ডে দৈনিক 4 বার পায়চারি করতে পারবো, মুভমেন্ট করতে পারবো। আপনি জানেন আপনার ওয়ার্ড, আপনার এই নখের উপরে, আপনি এই নখের উপরে কে আছে আপনি সব জানেন। আপনার ওয়ার্ডে কে মাদক কারবারি, কে চোরা কারবারি, কে ভূমিদস্যু, কে সন্ত্রাসী কার্যকলাপ করে, বা কে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এটা কিন্তু আপনি জানেন। কিন্তু আমি সাধারণ বলে কিছু করতে পারি না। একটা ওয়ার্ড কিন্তু খুব একটা বড় নয়। তো আমরা স্থায়ী বাসিন্দা হয়ে যখন জানবো, সেনাবাহিনী তো একটা প্রশিক্ষিত দক্ষ বাহিনী, তারা কিন্তু যখন ওখানে থাকবে তখন কিন্তু নিশ্চিত একবারে হাতের মুঠোয়, হাতের তালুর উপরে রেখে পর্যবেক্ষণ করতে পারবে। তখন অন্যায় অনিয়ম দূর হয়ে যাবে এবং মানুষের দৈনন্দিন জীবনে, অর্থনৈতিক জীবনে মুক্তি আসবে, জনমুক্তি আন্দোলন মনে করছে। আর একটা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ই তারা দ্রুত পদক্ষেপ নিতে পারে। আমরা আমাদের ওয়ার্ডে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে খবর আসা মাত্র দ্রুত কিন্তু দৌড়ে প্রতিকার করতে না পারি, একটু কৌতূহলবশত দেখতে যাই এবং সেখানে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার সেখানে যদি কোনো একটা পদক্ষেপ নেওয়ার মতো আমাদের সুযোগ থাকে, আমরা কিন্তু পদক্ষেপও নেই। ধরেন উদাহরণ হিসেবে, আমার ওয়ার্ডে একটা রাস্তা ভেঙে গেল বন্যায়, বর্ষায়। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু সেখানে একটা বাঁধ নির্মাণ করে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। আমরা নিজেরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। অনেক নামি দামি লোক সেখানেও কিন্তু সরাসরি একবারে পানিতে নেমেও অংশগ্রহণ করে, কারণ নিজেকে সেখানে প্রকাশ করার একটা সুযোগ থাকে। আবার আমরা সাধারণ মানুষ তো সেখানে বাঁধ মেরামতে নামি, বিশেষ করে এগুলো উপকূলীয় অঞ্চলে কিন্তু হয়ে থাকে। আর একটা বিষয় কিন্তু হবে, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কিভাবে? বর্তমান 1,60,000 সম্ভবত একটা সূত্র বলছে যে সেনাবাহিনী সদস্য সংখ্যা আছে, 4 গুণ বৃদ্ধি করলে সেখানে 6,40,000 মতো হবে। হ্যাঁ, 6,40,000, 4,00,000, 4,4,24, 4,5,6, হ্যাঁ 6,40,000 হবে। তো সেখানে বিশাল একটা জনসংখ্যা, সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে, লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে
বেকারত্ব বাংলাদেশের কিন্তু একটা বড় সমস্যা। এখানে সেনাবাহিনীর মতো একটি সুসংগঠিত খাতে এত বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে, গ্রাম থেকে শহর থেকে বিভিন্ন মানুষ সেখানে একটা অংশগ্রহণের চাকরির সুযোগ পাবে এবং গ্রাম শহরে একটা আয়ের উৎস তৈরি হবে। যেহেতু সেখানে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা বেতন পাবে, সেখানে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাবে। দেখেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা যখন বৃদ্ধি পায় সেখানে আর একটা সুযোগ হয়, সেখানে হচ্ছে বিনিয়োগের পরিবেশ যখন মানুষ বুঝবে, উন্নতি এমনিই হবে। সেনাবাহিনী যদি সরাসরি সেখানে উপস্থিত থাকে, সেখানে চাঁদাবাজির মতো বা একজন একটা ব্যবসা বাণিজ্য খুলে বসেছে, ব্যবসাটাকে ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস কেউ দেখাবে না। উক্ত ব্যবসা থেকে চাঁদা নেওয়ার মতো কোনো দুঃসাহস কেউ দেখাবে না, ঠিক আছে? তখন স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবে, ব্যবসা বাণিজ্য শিল্পায়ন বৃদ্ধি পাবে। এটা একটা ভালো দিক হবে জনমুক্তি আন্দোলন মনে করে। ফলস্বরূপ অর্থনীতি চাঙ্গা হবে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। কিভাবে? এই যে একদিকে যেমন যারা ব্যবসা বাণিজ্য করবে না, মানে বিনিয়োগ করবে না, তারা কিন্তু চাকরির পিছনে ছুটবে, তারা চাকরি নিতে চাইবে। সেনাবাহিনীতে দেখি, আমি যদি চাকরিটা পাই, আমি যদি হতে পারি, চাকরি খুঁজবে। অন্যদিকে একটা স্থিতিশীল পরিবেশ আসার জন্য অন্যরা বলবে না, আমরা চাকরি করব না, আমরা বিনিয়োগকারী হব, আমরা উদ্যোক্তা হব, আমরা এখানে শিল্প গড়ে তুলব। তখন অর্থনীতি চাঙ্গা এমনিই হবে, একদিকে চাকরি আর একদিকে ব্যবসা বাণিজ্য। অর্থনীতি চাঙ্গা না হয়ে যাবে কোথায়? আপনি একবার বলুন, যাবে কোথায়? জনমুক্তি আন্দোলন যুক্তি দেখাচ্ছে, আপনি চাইলে কমেন্ট করে এই যুক্তি খণ্ডন করার চেষ্টা করুন। আমরা ভুল থেকে শিক্ষা নেব, ভুল আমাদেরও হতে পারে, হয়তোবা এটা ভুল হতে পারে। আমি যা ভাবছি আপনি অন্যদিকে ভাবছেন, আপনারটা সঠিকও হতে পারে। একটু যুক্তি দেখান, আমি পড়তে চাই। আর একটা বিষয়, বাংলাদেশের সার্বিক অবকাঠামোর উন্নয়ন হবে কিভাবে? সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন ও তাদের কার্যকলাপ পরিচালনার জন্য দেশের প্রতিটি ওয়ার্ডে সড়ক যোগাযোগ ব্যবস্থা, তারপর চিকিৎসা সুবিধা, অন্যান্য অবকাঠামোতে উন্নয়নে সরকার বিনিয়োগ করবে, বিদেশিরা বিনিয়োগ করবে, আবার জনগণও উন্নয়ন চাইবে। এই অবকাঠামো উন্নয়নে স্থানীয় জনগণেরও অংশীদার থাকবে, উপকার হবে। কারণ আপনি লক্ষ্য করে দেখেন, অবকাঠামো উন্নয়নে যেই সব জায়গায় সেনাবাহিনীর তত্ত্বাবধান ছিল, সেই সব অবকাঠামোর দীর্ঘস্থায়িতা, কোয়ালিটি এবং একটা মান যদি আপনি বিচার করেন কতটা ভালো হয়, তো সেদিক থেকে কিন্তু জনগণের অনেক উপকার হবে। আর সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক শৃঙ্খলা ও মানবিক সহায়তা, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়। সেনাবাহিনীর উপস্থিতি যখন দেখবেন যে অপরাধ প্রবণতা কমে যাচ্ছে, কারণ সেনাবাহিনীর উপস্থিতিতে অপরাধ প্রবণতা কমে যাবে, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক ব্যবসা এবং অন্যান্য সামাজিক অপরাধ দমনে সরাসরি কিন্তু সেনাবাহিনীর একটা ভূমিকা আছে, সেগুলো দমন করার জন্য। তখন সেনাবাহিনী কঠোর অবস্থানে জনগণের মধ্যে শান্তি এবং নিরাপত্তা এনে দিবে। তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই ভালো হয়ে যাবে। প্রতিটি ওয়ার্ডে যখন সেনাবাহিনীর যৌথ ক্যাম্প থাকবে, তখন কিন্তু দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ কার্যক্রমে সরাসরি জনগণ উপকৃত হবে। মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে যখন তার দুর্যোগে ত্রাণ আসে, মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে যে তার নিজেদের স্বজনদের আগে দেয়, তার পরিচিত মুখদের আগে দেয়, তার পকেট কমিটির লোকদের আগে দেয় ত্রাণ সাহায্য, অথচ প্রকৃত ত্রাণ বা সাহায্য যে পাওয়ার কথা সে কিন্তু পায় না। যখন বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ আসে, কেননা বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ, এই দুর্যোগে পরীক্ষিতভাবে প্রমাণিত হয়েছে সেনাবাহিনী দুর্যোগ মোকাবেলা ত্রাণ কার্যক্রমে অত্যন্ত দক্ষ। তারা যে ত্রাণ বিতরণ করে সেখানে সুশৃঙ্খল
একটা নিয়ম দেখা যায়, জনগণের প্রাপ্তির আকাঙ্ক্ষাটা পূরণ হয়, জনগণ সেখানে একেবারে যে যেটা প্রাপ্য সেটাই কিন্তু পায়, কিন্তু মেম্বার চেয়ারম্যানের হাত দিয়ে সেটা কিন্তু পায় না। এখন সরকারি কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা যদি আসে, সেখানে সেনাবাহিনী এবং জনগণ মিলেই একটা ওয়ার্ডে লিস্ট করবে আসলে কে প্রকৃতভাবে পায়। তখন কিন্তু সেখানে দুর্যোগ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা খুব ভালো হবে। প্রতিটি ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা অন্যান্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ চালানো সম্ভব হবে, যা জনগণের দুর্দশা লাঘব করবে। আর একটা, আমাদের দেশের সামাজিক খাতে উন্নয়নের বিষয়টা যদি আপনি ভাবেন, সেনাবাহিনী বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে, যেমন শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার অংশগ্রহণ, তাদের সুসংগঠিত কর্মপদ্ধতি, এই ক্ষেত্রগুলো ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। কারণ যখন সেনাবাহিনী আসবে, তখন আমরা কি সেনাবাহিনীকে শুধু বসিয়ে রাখবো, বা এরকম চার দেওয়ালের মাঝে বসে তারা শুধু টেবিলে ঠক করবে যে অভিযোগ নিয়ে আসবে তারপর আমরা যাব? না, সেনাবাহিনী টহল দিবে, প্রতিনিয়ত টহল দিবে। সেনাবাহিনী দেখবে কোথায় এখানে সিস্টেম আপডেট করা দরকার, এখানে সিস্টেমের কি লস হচ্ছে, বা জনগণ এই ওয়ার্ডে কেন শান্তিতে নেই, জনগণের কাজটা কি, সেটা কিন্তু ভাববে। সেই সঙ্গে সেনাবাহিনীর যে একটা দক্ষতা আছে, সেই দক্ষতার একটা ট্রেনিং যুব সমাজকে দিবে, জনগণকে দিবে, অর্থাৎ যাতে কোনো জাতীয় দুর্যোগে যে কোনো সময় সেনাবাহিনীর মতোই ভূমিকা পালন করতে পারে জনগণ। এখন এই যে তখন একটা ঐক্য তৈরি হবে, যেটা জাতীয় ঐক্যর চাইতেও বড় ঐক্য, সেনাবাহিনী এবং জনগণের ভিতরে যে একটা ঐক্য হবে, চেইন অফ কমান্ড একবারে সরাসরি সংযুক্ত, তখন সেনাবাহিনীর মতোই জনগণ শৃঙ্খলাপরায়ণ হবে এবং তাদের জাতীয়তা বোধের একটা বিকাশ ঘটবে। দেশ জুড়ে সেনাবাহিনীর উপস্থিতি জাতীয় ঐক্য, যেটা বলছে অনেকে, জাতীয় ঐক্য চাইতেও শক্তিশালী হবে এবং সংহতি তাদের ভিতরে আরও বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে। এটি জনগণের একটা অন্যতম সহায়ক হবে। প্রশিক্ষণ এবং দক্ষতা যদি শেয়ার করে সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত বিপুল সংখ্যক মানুষ ভবিষ্যতে দেশের জন্য দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে এবং তাদের অর্জিত শৃঙ্খলা, দক্ষতা এবং নেতৃত্ব গুণাগুণ দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। এই সেনাবাহিনী বিভিন্ন প্রশিক্ষণও দিবে প্রতিটি ওয়ার্ডে, হাঁস, মুরগি, গরু, ছাগল লালন পালন, তারপর যারা বিদেশে যেতে চায় বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দিবে ওখান থেকে। তারপর সেনাবাহিনীর মাধ্যমে শিক্ষা সংস্কৃতির একটা বৈপ্লবিক পরিবর্তন আনা যায় এবং বিশাল আর্থিক একটা আয় হবে। অনেকে আবার ভাববেন যে আর্থিক আয়ের কথা ভাই ধরলেন, সেনাবাহিনীর আকার যদি বৃদ্ধি করেন তাহলে তো সেখানে বিশাল আর্থিক বোঝা বইতে হবে। লাভ যেখানে, সেখানে বিনিয়োগ করতে তো দোষ নাই। আপনি একটা প্রতিষ্ঠান খুলবেন, সেখানে দক্ষ জনবল নিয়োগ করবেন, সেখানে কি আপনি লস দিবেন? যখন দেশে কোনো দুর্নীতি, অন্যায়, অনিয়ম হবে না, অবকাঠামো উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে, সেখান থেকে তো লাভই হবে। আপনি দেখেন যে একই রাস্তা বারবার খোঁড়া হয়, একটা প্রকল্প ভেঙে আবার প্রকল্প গড়া হয়, আবার রাস্তায় কাজ হচ্ছে, দেখা গেলো কাজ করেছে ধরেন চৈত বৈশাখ মাসে রাস্তার কাজ করে গেছে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন ভারী বৃষ্টিপাত হয় রাস্তার পৃষ্ঠ বৃষ্টির পানিতে ধুয়ে যায়, এতটাই নিম্ন কাজ, অথচ ওখানে 1000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, সেখানে 1000 কোটি টাকার কাজ হয়নি, তো দুর্নীতি হয়েছে। এই সেনাবাহিনীর অধীনে যখন যৌথ বাহিনীর ক্যাম্প থাকবে, জনগণ সেনাবাহিনী মিলে ওই কাজটা দেখবে, তখন ওই কাজটা 10 গুণ শক্তিশালী হবে, টেকসই উন্নয়ন হবে। তখন প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা
উন্নয়নের নামে অপচয় হয়, এটা আর হবে না। সে তুলনায় আরও অর্থ উল্টো সাশ্রয় হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিলাম। এবং এটা কিন্তু হবেই। সেনাবাহিনীর মতো একটি শক্তিশালী বাহিনী যখন ব্যাপক উপস্থিতি থাকবে, ক্ষমতা মানুষ টের পাবে। জনগণের ক্ষমতা, সেনাবাহিনীর ক্ষমতা, অন্যায় অনিয়মকারীরা টের পাবে। যদি কঠোরভাবে একেবারে দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় আনা যায় এবং কঠোরভাবে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা বা অন্যান্য যারা আর কি অপকর্মের সঙ্গে জড়িত হওয়ার সম্ভাবনা আছে তাদের জবাবদিহিতা তদারকিতে আনা যায় সেনাবাহিনীর মাধ্যমে, এবং প্রয়োজন এবং কার্যকারিতা আদায় করা যায়, এত বড় আকারের একটা শক্তির কাছে তারা তাদের হিসাব দিতে বাধ্য থাকবে এবং জনগণ সাপোর্ট দেবে। এখন এই যুক্তি থেকে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা যদি 4 গুণ বৃদ্ধি হয়, প্রতিটি ওয়ার্ডে সেনাবাহিনীর অধীনে যদি যৌথ বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপনে করা যায়, এই ধারণাটির নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক শৃঙ্খলা এবং জাতীয় ঐক্যর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র ইতিবাচক খুব ভালো প্রভাব ফেলবে এবং এই পদক্ষেপগুলো সম্মিলিতভাবে জনগণের মধ্যে একটি স্থিতিশীল নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবে, যা তাদের মুক্তি আনবে, জনগণের মুক্তি আসবে। জনগণের মুক্তিই তো জনমুক্তি আন্দোলন চায় এবং এটার বাস্তবায়ন সম্ভব যদি ইচ্ছে করা যায় এবং এর জন্য দাবিটা মেনে নিতে হবে। আমরা তো ক্ষমতা চাই না, আমরা এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, মেম্বার হতে চাই না, চেয়ারম্যান হতে চাই না। রাজনীতি জনবান্ধব, জনকল্যাণ করেও করা যায়। জনবান্ধব এবং জনকল্যাণের দাবি তুলে সুস্পষ্ট বয়ান তৈরি করে দাবিটা আদায় করে দেওয়াও কিন্তু একটা রাজনীতি, পলিটিক্স। শুধু এমপি মন্ত্রী হওয়াটাই কিন্তু পলিটিক্স নয়, জনমুক্তি আন্দোলন মনে করে। তো জনমুক্তি আন্দোলন নামটি মনে রাখবেন নিশ্চয়।